আমরা যখন কোনো মেশিন লার্নিং মডেলের পারফরম্যান্স মাপি তখন প্রথমেই মাথায় আসে অ্যাকুরেসি। কিন্তু এই অ্যাকুরেসি কি সবকিছু? চলুন আজ এই ধারণাটাকে একটু খুঁটিয়ে দেখা যাক আর এর সীমাবদ্ধতাগুলো খুঁজে বের করি। শুরুতেই একটা প্রশ্ন করি। ধরুন একটা মেশিন লার্নিং মডেলের অ্যাকুরেসি ৯৯%। বাহ, দারুণ স্কোর, তাই না? প্রথম দেখায় তো অসাধারণই মনে হবে। কিন্তু উত্তরটা হলো সবসময় কিন্তু নয়। সত্যি বলতে কি, কিছু কিছু ক্ষেত্রে এই 99% অ্যাকুরেসি মারাত্মক বিভ্রান্তিকর হতে পারে। তাহলে চলুন এই যে ৯৯% অ্যাকুরেসির একটা মেথ আছে সেটাকে একটু ভেঙে দেখা যাক। কেন একটা স্কোর দেখতে এত ভালো হলেও তার পেছনে একটা বড় সমস্যা লুকিয়ে থাকতে পারে। অ্যাকুরেসি আমাদের কখন বিপদে ফেলে জানেন? যখন ডেটা সেটটা হয় ইমব্যালেন্সড, মানে ভারসাম্যহীন। সোজা কথায় আমরা যে জিনিসটা খুঁজে বের করতে চাইছি ডেটার মধ্যে, সেটা যখন খুবই কম পরিমাণে থাকে। যেমন ধরুন ক্যান্সার ডায়াগনোসিস বা অনলাইন জালিয়াতি ধরার মতো খুব গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে এই সমস্যাটা প্রায় দেখা যায়। ভেবে দেখুন তো, একটা ক্যান্সার স্ক্রিনিং ডেটা সেটের কথা। হয়তো ১,০০০ মানুষের মধ্যে মাত্র একজন বা দুজনের সত্যি সত্যি ক্যান্সার আছে। বাকি প্রায় সবাই, মানে 99%-এরও বেশি মানুষই সুস্থ। এটাই হলো একটা ইমব্যালেন্সড ডেটা, যেখানে পজিটিভ কেস খুঁজে পাওয়াটাই আসল চ্যালেঞ্জ। চলুন এবার একটা বাস্তব উদাহরণ দেখি। তাহলে পরিষ্কার হয়ে যাবে কিভাবে একটা উচ্চ অ্যাকুরেসির মডেলও সাংঘাতিক ভুল করতে পারে আর কেন এটা এত বিপজ্জনক। তো পরিস্থিতিটা খুব সহজ। ১০০ জন মানুষকে পরীক্ষা করা হচ্ছে। এদের মধ্যে ১০ জন আসলেই অসুস্থ আর বাকি ৯০ জন একদম সুস্থ। এখন আমাদের মেশিন লার্নিং মডেলটা একটা খুব সহজ প্রেডিকশন দিল। মডেলটা বলল এই ১০০ জন মানুষ সবাই সুস্থ। তাহলে এই মডেলটার অ্যাকুরেসি কত হলো? একটু হিসেব করা যাক। ৯০ জন সুস্থ মানুষকে তো ও ঠিকঠাক সুস্থ বলে চিনেছে, মানে ১০০ জনের মধ্যে ৯০টা প্রেডিকশনই সঠিক। তার মানে অ্যাকুরেসি হল ৯০%। বাহ, শুনতে তো বেশ ভালোই লাগছে, তাই না? কিন্তু এখানেই তো আসল সমস্যাটা। ওই যে ১০ জন অসুস্থ লোক ছিল, তাদের কি হলো? মডেলটা তো তাদের একজনকেও খুঁজে বের করতে পারল না। প্রত্যেকটা পজিটিভ কেস মিস করে গেল। তার মানে বুঝুন, ৯০% অ্যাকুরেসি থাকা সত্ত্বেও এই মডেলটা তার আসল কাজেই পুরোপুরি ব্যর্থ। এই ধরনের সমস্যা থেকে বেরোনোর উপায় হল শুধু অ্যাকুরেসির ওপর ভরসা না করে আরও দুটো গুরুত্বপূর্ণ মেট্রিকের দিকে নজর দেয়া। আর সেগুলো হল প্রেসিশন আর রিকল। এই দুটো জিনিস আমাদের মডেলের পারফরম্যান্স নিয়ে অনেক গভীর আর সঠিক একটা ধারণা দেয়। আচ্ছা, প্রথমে আসি প্রিসিশন নিয়ে। প্রিসিশন খুব সহজ একটা প্রশ্নের উত্তর দেয়। মডেল যতবার বলেছে হ্যাঁ এটা পজিটিভ, তার মধ্যে কতবার ওর কথা সত্যি হয়েছে। এর মূল লক্ষ্য হল ফলস পজিটিভ কমানো, মানে ভুল করে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ বলে ফেলা যাবে না। একটা প্রেগন্যান্সি টেস্টের উদাহরণ দিয়ে দেখি। দেখুন, এই মডেলে মোট ৩৫ জনকে প্রেগন্যান্ট বলে প্রেডিক্ট করা হয়েছে। এদের মধ্যে ৩০ জন আসলেই প্রেগন্যান্ট, এদেরকে আমরা বলি ট্রু পজিটিভ। কিন্তু ৫ জন যাদেরকে প্রেগন্যান্ট বলা হয়েছে তারা আসলে প্রেগন্যান্ট নন, এরাই হলো ফলস পজিটিভ। তাহলে প্রিসিশন কিভাবে বের করব? খুব সোজা। যে কটা সঠিক পজিটিভ প্রেডিকশন মানে ৩০, সেটাকে মোট পজিটিভ প্রেডিকশন ৩০+৫ মানে ৩৫ দিয়ে ভাগ করলেই হবে। আর তাতে আমরা পাচ্ছি ৮৫%। এর মানে হল মডেলটা যখন কাউকে প্রেগন্যান্ট বলছে তখন সে ৮৫% ক্ষেত্রে ঠিক কথা বলছে। এবার আসি রিকলের কথায়। রিকল কিন্তু একদম অন্য একটা প্রশ্ন করে। ও জানতে চায় বাস্তবে যতগুলো পজিটিভ কেস ছিল তাদের মধ্যে মডেলটা কটাকে ধরতে পেরেছে। এর আসল উদ্দেশ্য হল ফলস নেগেটিভ কমানো, মানে কোনো আসল পজিটিভ কেস যেন ভুল করেও ছাড়া না পড়ে যায়। চলুন আবার আগের টেবিলেই ফিরে যাই। এখানে দেখুন, বাস্তবে মোট ৪০ জন প্রেগন্যান্ট ছিলেন। আমাদের মডেল এদের মধ্যে ৩০ জনকে ঠিকঠাক খুঁজে পেয়েছে, কিন্তু ১০ জনকে খুঁজে পায়নি। এই যে ১০টা কেস মিস হয়ে গেল, এরাই হল ফলস নেগেটিভ। আর বুঝতেই পারছেন, কিছু কিছু ক্ষেত্রে যেমন রোগ নির্ণয়ে এই ফলস নেগেটিভ কিন্তু সাংঘাতিক বিপজ্জনক হতে পারে। রিকল হিসাব করার জন্য আমরা ট্রু পজিটিভ মানে ৩০কে ভাগ করব মোট আসল পজিটিভ কেস দিয়ে। ৩০+১০ মানে ৪০।
এতে আমরা পাচ্ছি ৭৫%। এর মানে হল বাস্তবে যতজন প্রেগনেন্ট ছিলেন মডেলটা তাদের মধ্যে ৭৫%কে শনাক্ত করতে পেরেছে। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? প্রিসিশন দেখে প্রেডিকশনগুলো কতটা নিখুঁত, আর রিকল দেখে আমরা সব আসল পজিটিভ কেস ধরতে পারছি কিনা। একটা ভালো মডেলের জন্য এই দুটোর মধ্যে একটা সুন্দর ব্যালেন্স থাকাটা খুব জরুরি। কিন্তু প্রশ্ন হলো, এই প্রিসিশন আর রিকলের মধ্যে ব্যালেন্সটা আমরা আনব কিভাবে? এখানেই আসে আমাদের হিরো F1 স্কোর। এটা এই দুটো মেট্রিককে একসাথে করে আমাদের মডেলের একটা সামগ্রিক পারফরম্যান্সের ছবি তুলে ধরে। F1 স্কোরের ফর্মুলাটা হয়তো দেখতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এর পেছনের আইডিয়াটা খুব সুন্দর। এটা আসলে প্রিসিশন আর রিকলের একটা বিশেষ ধরনের গড়, যাকে বলে হারমোনিক মিন। এর মজাটা হলো, যদি প্রিসিশন বা রিকলের যে কোনো একটার মান খুব কমে যায়, তাহলে F1 স্কোরও অনেক কমে যাবে। দুটোই ভালো না হলে চলবে না। আমাদের প্রেগন্যান্সি টেস্টের উদাহরণটা মনে আছে তো? সেখানে মডেলের অ্যাকুরেসি আর প্রিসিশন দুটোই ছিল 85%, কিন্তু দেখুন F1 স্কোরটা প্রায় 80%। এটা একটু কম, কারণ এটা রিকলের যে কম মানটা ছিল 75%, সেটাকেও গুরুত্ব দিয়েছে। তাই বলা যায় F1 স্কোর আমাদের পারফরম্যান্সের একটা অনেক বেশি বাস্তবসম্মত চিত্র দেয়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি শিখলাম? একটা মডেলের সাফল্যের আসল মাপকাঠিটা কি? মূল কথাটা হলো, শুধু অ্যাকুরেসি দেখে কোনো মডেলকে বিচার করাটা একটা বড় ভুল হতে পারে, বিশেষ করে যখন ডেটা হয় ইমব্যালেন্সড। অ্যাকুরেসি আপনাকে গল্পের শুধু একটা অংশই বলবে। পুরো আর আসল গল্পটা জানতে হলে আপনাকে প্রিসিশন, রিকল আর বিশেষ করে F1 স্কোরের দিকে তাকাতেই হবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, একটা মেডিকেল ডায়াগনোসিস মডেলের ক্ষেত্রে কোনটা বেশি বিপজ্জনক? একজন সুস্থ মানুষকে ভুল করে অসুস্থ বলা, মানে ফলস পজিটিভ, নাকি একজন সত্যিকারের অসুস্থ মানুষকে ভুল করে সুস্থ বলে দেওয়া, মানে ফলস নেগেটিভ? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের বলে দেয় কেন শুধু অ্যাকুরেসির ওপর নির্ভর করাটা এত বড় একটা বোকামি হতে পারে।